আসসালামু আলাইকুম। আমরা নিঃসন্দেহে প্রত্যেকটা ভাই বোন অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। সবাইকে শুভ সকাল। শুভ সকাল বলে আজকের এই সুন্দর দিনটি ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের যে টপিক, বেসিক প্যাকেজ ট্রেনিং সিরিজ পার্ট 2, প্রিপারেশন ফর এন্টারপ্রেনারশিপ। সো আজকের আমরা এই ট্রেনিংটি আমরা শিখবো, জানবো, বুঝবো কীভাবে নিজেকে একজন এন্টারপ্রেনার হিসেবে তৈরি করতে হয়, এর জন্য আমাদের কী কী প্রস্তুতি নিতে হয়। সো আমরা আজকে শুরু করলাম এবং আমাদের সকল ভাই বোনেরা আজকে লাইভে চলে আসছে। তারপর আমরা আমাদের আজকের ইনশাল্লাহ মূল সেশনে চলে যাব। সো আমরা কে কোথা থেকে জয়েন করেছি, আমরা সবাই কেমন আছি, অবশ্যই আমরা কমেন্টস করতে ভুলবো না। আচ্ছা, আমার সাথে অলরেডি অনেকেই জয়েন করছে। আচ্ছা, আমরা আমরা সবাই কেমন আছি, কে কোথা থেকে আজকের এই ট্রেনিং সেশনে আমরা অংশগ্রহণ করেছি, আমরা সবাই ইনশাল্লাহ জানাবো। আচ্ছা, তাসমিয়া ইসলাম অদিতি হচ্ছে মানিকগঞ্জ থেকে, মোহাম্মদ আকাশ আমজাদ ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা, নিলয় মাহমুদ রায়হান ফ্রম ঢাকা। ঢাকার কোথা থেকে বলছেন ভাইয়া? আসিফুল ইসলাম আবির, আচ্ছা, রওশন জাহান রোশনি চিটাগাং থেকে, আবদুল্লাহ আল নাফিস বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফ্রম খুলনা থেকে বলছে। মোহাম্মদ শাহিন রেজা খুলনা, প্রমি আক্তার কুমিল্লা, মাহবুব রহমান অনন্ত কিশোরগঞ্জ থেকে, মনিকা সুলতানা হীরা ফ্রম গাজীপুর, উম্মে হাবিবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাটোর থেকে, আকাশ কাইয়া ময়মনসিংহ থেকে, মোহাম্মদ আবু হানি খুলনা থেকে। সো খুলনা থেকে আজকের উপস্থিতি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। রিনঝিন রিনি রায়পুর লক্ষ্মীপুর থেকে, মাজিদুল ভাই আমাদের সাথে জয়েন করেছে, কমেন্টস করেছে। আর রোশনি বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? চিটাগাং থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের সাথে উপস্থিত হতে পেরে। মোহাম্মদ ফারুক হোসেন বলেছে চাঁদপুর থেকে, তো অনেকেই আমরা চলে এসেছি। সিয়াম হোসেন বলেছে বগুড়া থেকে, রিফাত হোসেন বলেছে ঢাকা, আমিনুল ইসলাম আকাশ ফ্রম ঢাকা বাংলাদেশ, ওকে। মোহাম্মদ মাজিদুল হক বলেছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। জুনায়েদ হাসান ভাইয়া লিখেছে গ্রেট সেশন, থ্যাংক ইউ ভাইয়া। জুয়েল হাসান জয় হচ্ছে টাঙ্গাইল থেকে আসছে। তিতমির হোসেন নীলফামারী কিশোরগঞ্জ, আচ্ছা, নৌলুক আপু আমাদের সাথে উপস্থিত হয়েছে। রবিল আহমেদ লিখেছে সালাম দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। রবিল আহমেদ কুমিল্লা থেকে, তারপরে কাউসার আহমেদ আছে শেরপুর থেকে। এরকম অনেকেই আমরা জয়েন করছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের সেশনে চলে যাব। সো অবশ্যই আমার আজকের এই ট্রেনিংয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেটা বিষয় বুঝতে পারছি, যেটা সুবিধা হচ্ছে এবং বিষয়গুলো রিয়ালাইজেশন হচ্ছে, এবং যারা আমরা আগে এই ট্রেনিংটি করেছি, আজকের এই ট্রেনিং সেশন থেকে আমরা কিছু হলেও ইনশাল্লাহ নতুন শিখতে যাচ্ছি, যাতে করে আমরা আমাদেরকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, তো চলো আজকের যে আমাদের ট্রেনিংটি সেটা হচ্ছে প্রিপারেশন ফর এন্টারপ্রেনারশিপ। তাহলে কীভাবে এটাকে অন্টারপ্রেনারশিপও বলা হয়, বাট বাংলাদেশে আমরা এটাকে এন্টারপ্রেনারশিপ হিসেবে বলে থাকি। তাহলে উদ্যোক্তা আমরা সবাই কি হতে চাই? সফল সুখী হতে চাই। আমরা সবাই মুক্ত পেশায় নিজেকে রাঙিয়ে নিতে চাই। তাহলে কিভাবে আমরা মুক্ত পেশায় রাঙিয়ে নিব, তার মধ্যে অন্যতম একটা পার্ট হচ্ছে এন্টারপ্রেনারশিপ বা এন্টারপ্রেনার, উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তা হতে গেলে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। ঠিক তেমনি আমরা যেমন আমাদের স্কুল যে লাইফ শুরু করেছিলাম, স্কুলে যাওয়ার প্রথম দিন আগে যেরকম আমাদের অনেকগুলো প্রস্তুতি ছিল, কলেজে ওঠার আগের দিন যেরকম আমাদের অনেক প্রস্তুতি ছিল,
আবার যখন আমরা প্রথম ইউনিভার্সিটিতে উঠি সেদিনও কিন্তু আমাদের একটা প্রস্তুতি ছিল। তাহলে আমাদের জীবনের সকল কাজের সূচনাতেই কিন্তু আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। ঠিক তেমনি আমরা কীভাবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করব, এই উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের আমাদের মূল সেশনে আমরা চলে যাচ্ছি। সো হু ইজ এন্টারপ্রেনার? এন্টারপ্রেনার আসলে কে? এন্টারপ্রেনার কাদেরকে বলা হচ্ছে? এন্টারপ্রেনার বা উদ্যোক্তা শব্দটি এসেছে উদ্বেগ শব্দ থেকে। তার মানে কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে উদ্যোগী হয়ে যিনি কোনো কাজ পরিকল্পনার মাধ্যমে শুরু করেন তিনিই হচ্ছে উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তার যে প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কেউ কারো উপর নির্ভরশীল থাকে না। কারো উপর নির্ভরশীল না হয়ে নিজে কোনো উদ্যোগ নিয়ে, শুধু উদ্যোগ নিলেই হবে না, কোনো কাজ সেটা পরিকল্পনার মাধ্যমে শুরু করেন, তারাই হচ্ছে বেসিক্যালি বলা হয়, তাদেরকে বলা হয়ে থাকে উদ্যোক্তা। তাহলে আমরা এন্টারপ্রেনার কারা বা এন্টারপ্রেনার কি, এন্টারপ্রেনার মানে কি, সেটা কিন্তু অলরেডি আমরা জেনে ফেললাম। তাহলে চলুন পরবর্তীতে আমরা জানবো যে সফল উদ্যোক্তা হতে চাইলে যে সফল যারা কেমন তারা, কথাই কিন্তু আছে। আমরা কিন্তু সকল সফল ব্যক্তিদেরকে কিন্তু দেখতে খুব পছন্দ করি। তাহলে এই যে সফল ব্যক্তি তারা আসলে কেমন, তাদের আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি তারা বৈশিষ্ট্য বা ফিচার্স মেনটেন করে তারা আজ নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তো আজকের এই পয়েন্টে আমরা জানবো সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য। সো চলুন আমরা তাহলে প্রথমেই জেনে নিই সফল উদ্যোক্তা হতে গেলে আমাদের যে প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে ক্রিয়েটর। ক্রিয়েটর মানে কি? উদ্যোক্তা সর্বদা কি করে? কাজ তৈরি করে। আমরা এখানে কি, আমরা কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস পারচেস করে উইদাউট ইনভেস্টে আমরা এখানে কি করার সুযোগ পেয়েছি? আমরা এখানে অনেকগুলো অপরচুনিটি পেয়েছি। তো তার মধ্যে অন্যতম অপরচুনিটি হচ্ছে আমরা নিজেদেরকে এখানে চাইলেই উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারছি। বাট অ্যাজ এ বিগিনার বা যারা আজকে একদম নতুন, আমরা আজকে একদম কারা নতুন এবং প্রথম আজকের এই ট্রেনিং সেশন অংশগ্রহণ করেছি, আমরা অবশ্যই জানাবো। তাহলে আমার খুব ভালো লাগে কাজ করবে, কারণ নতুন নতুন ভাই বোনদের সাথে পরিচিত হতে অনেক বেশি ভালো লাগে। তাহলে যে আমি উদ্যোক্তা হতে চাই, আমি নিজেকে মুক্ত পেশায় নিতে চাই, তাহলে আমাকে কি হতে হবে? আমাকে এর সফল উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে হবে। আর সফল উদ্যোক্তার মধ্যে প্রথম যে পয়েন্টটা আমরা আজকে জানছি সেটা হচ্ছে ক্রিয়েটর। তাহলে ক্রিয়েটরের যে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। অ্যাজ এ বিগিনার হিসেবে এখানে অনেকে আমরা আছি, আমরা বুঝে উঠতে পারছি না যে আসলে আমরা কি করব, এখানে কি কি আছে। গতকাল আমাদের ফান্ডামেন্টাল ট্রেনিংয়ের পার্ট 1 ছিল অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট সিস্টেম, অ্যাবাউট প্রোডাক্ট, অল অ্যাবাউট নলেজ ট্রেনিং ছিল। তো সেখান থেকে জানার পরে আজকের এই পার্টে এসেছি। আমরা অনেক কিছু কিন্তু আমাদের মধ্যে কনফিউশন আছে যে আমরা কিভাবে কি যাব। বাট আজকে থেকে গতকাল থেকে যারা বৃহস্পতিবার পর্যন্ত 5টা ট্রেনিং কন্টিনিউ করবে তারা কিন্তু পুরো বিষয়গুলো ক্লিয়ার হবে। ক্লিয়ার হওয়ার পরে বসে না থেকে নিজের উদ্যোগে কি করতে হবে? সিনিয়রদের থেকে পরামর্শ নিয়ে আমাদেরকে কি করতে হবে? কাজ তৈরি করা শিখতে হবে। কারণ প্রথমেই আমি চাইলেই কাজ নিজে নিজে তৈরি করতে পারবো না, প্রথমে আমাকে শিখতে হবে। এবং শিখতে শিখতে নিজেকে স্কিলটা মেনটেন করার পরে তখন কিন্তু আমরা চাইলে, যেমন এখন যারা আমরা সিনিয়ররা রয়েছে, যারা গ্লোবাল লিডার বর্তমানে, তারা কিন্তু কারো উপর নির্ভরশীল না হয়ে তারা কাজ তৈরি করে কিন্তু কাজে নেমে পড়ে। সো ক্রিয়েটর এই বিষয়টা অনেক বেশি ভূমিকা পালন করবে একজন সফল উদ্যোক্তা হতে চাই। দ্বিতীয় যে বিষয়টা সেলফ ডিপেন্ডেন্ট, যেটাকে বলা হচ্ছে আত্মনির্ভরশীল। তাহলে একটা বিষয় খেয়াল করি, এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি যে দুটি পাখি কি করছে? দুটি পাখি ডালে বসে আছে। এখন আপনার কাছে কি মনে হয়, তারা কি পাখি সাধারণত কি করে? পাখি উঠতে পারে। তাহলে পাখি কি আসলে ডালের উপর নির্ভরশীল নাকি তার ডানার উপর নির্ভরশীল? পাখিরা সাধারণত কি ডালে এদিক থেকে ওদিকে উড়ে আর ডালে বসে থাকে। সো ডালে বসে থাকা পাখিরা কিন্তু কখনো তারা ডালের উপর নির্ভরশীল না, তারা কি তাদের ডানার উপর নির্ভরশীল। তাহলে পাখি কখনো ডাল ভেঙে যাওয়ার ভয় করে না। ভয় কেন করে না? কারণ তারা তো ডালের উপর নির্ভরশীল না, তারা হচ্ছে কিসের উপর নির্ভরশীল? পাখির ভরসা ডালের উপর নয়, তার ডানার উপর। সো এইভাবে আমাদের প্রত্যেককে আমাদের কি করতে হবে? আমাদেরকে সেলফ রিলায়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজেকে আত্মনির্ভরশীলে নিয়ে যেতে হবে। কারণ আত্মনির্ভরশীল যদি না হতে পারি, অন্যের উপর ডিপেন্ডেন্ট হলে আমার কিন্তু ভেঙে পড়ার বা
ভেঙে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। সো আমরা কেউ চাই না আমাদের যে সময়গুলো দিয়ে আমরা নিজেদেরকে তৈরি করছি, আমরা অন্যের উপর নির্ভরশীল হওয়াতে অন্যজন যদি ভেঙে যায়, আমিও যাতে ভেঙে না যাই, আমি যাতে ভয় না পেয়ে যাই। এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রচুর পরিমাণ স্কিল আপ হতে হবে, আমাদেরকে কাজে সেগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। সেখান থেকে আমাদের স্কিলটা নিয়ে আমাদের প্রত্যেককে কি হতে হবে? তৈরি হতে হবে। সো এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে, কারণ যারা সেলফ ডিপেন্ডেন্ট, যারা শুরু থেকে অ্যাজ এ বিগিনার থেকে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে এখান থেকে নিজেদেরকে তৈরি করে, তারা কিন্তু কখনো ঝরে পড়ে না। আর যারাই মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে যারা শুরু করে কাজটি, তারা কিন্তু একসময় হারিয়ে যায়। সো আমরা কেউ চাই না হারিয়ে যেতে, আমরা চাই নিজেকে একটা বেস্ট ক্যারিয়ার, বেস্ট প্ল্যাটফর্ম এবং নিজেকে বেস্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে, তাই নয় কি? তো চলুন আমরা থার্ড পয়েন্টে যাব। অলওয়েজ বি পজিটিভ। আমাদের 3 নম্বর সফল উদ্যোক্তার যে বৈশিষ্ট্য বলছে যে অলওয়েজ পজিটিভ। সর্বদা আমাদেরকে কি করতে হবে? সর্বদা আমাদেরকে ইতিবাচক মেনটেন করতে হবে। কারণ দুনিয়াতে 2টি ওয়ার্ড আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। সো এগুলো অনেকগুলো এক্সাম্পল আছে, খুব সহজ এক্সাম্পল যেটা আমরা সবাই জানি, এবং এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা আমরা পরবর্তী সেশনে যাব। সো সেখানে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সো বর্তমানে যে ভাই বোনরা আমার সাথে আছেন, সবাইকে অনেক বেশি ওয়েলকাম, অনেক বেশি শুভকামনা আজকের এই ট্রেনিংয়ে উপস্থিত হওয়ার জন্য। আমরা যে যেখান থেকে আছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক সৌভাগ্য যে অনলাইন সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার। আমরা যেটা থাকি বাংলাদেশের বাইরে থেকে অনেকে অংশগ্রহণ করছি, কারণ আমরা বাংলাদেশের বাইরেও কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি বর্তমানে। সো এদিক থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগে কাজ করে। সো অনেকে বলছে যে আজকে নিউ ক্লাস করছে, যেমন আবুল কালাম আজাদ বলেছে আমি আজ নিউ ক্লাস করছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা আজকে খুব দারুণ পয়েন্টগুলো আজকে শিখছি। তাহলে অলওয়েজ পজিটিভ, কখনো অন্যের দ্বারা নেতিবাচকে প্রভাবিত হব না। ওই যে একটা বিষয় আছে না, চিলে বলছে কান নিয়ে গেল। এখন চিলে আসলে কান নিয়েছে কিনা, কানের দিকে না তাকিয়ে আমরা চিলের দিকে দৌড়ানো শুরু করি। এরকম আমরা যতই সফলতার মঞ্চে যাই, সফলতার সিস্টেমে যাই, সেখানে কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ প্লাস নেগেটিভ, এই 2টা পার্টি থাকবে। কারণ পৃথিবীতে আলো আছে বলে কিন্তু তার সাথে অন্ধকার আছে। শুধু আলো যদি থাকতো তাহলে অন্ধকারের মর্মটা আমরা বুঝতে পারতাম না, আবার যদি শুধু অন্ধকার থাকতো তাহলে কিন্তু আমরা আলোর মর্মটা বুঝতে পারতাম না। সো নেগেটিভ বিষয় থাকবে, এটাই স্বাভাবিক। বাট নেতিবাচকে প্রভাবিত না হয়ে যখন আমি কোনো কিছু কনফিউশনে ক্রিয়েট হচ্ছে, বা আমি যখন কোনো কিছু চ্যালেঞ্জিং ইস্যু ফেস করছি, ডেফিনেটলি যারা ওই সেক্টরের সফল ব্যক্তির সাথে আমাকে এটা শেয়ার করে এই কনফিউশনটা ক্লিয়ার হতে হবে। আর এই ফিচার্স, এই বৈশিষ্ট্য যদি আমাদের মাঝে থাকে, ডেফিনেটলি আমরা অনেক ভালো করতে পারবো। তাহলে চলুন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এবং এটা আমি আপনাদের সাথে, আমি যতবারই এই ট্রেনিংটির সাথে আপনাদের সাথে যুক্ত হয়েছি, আমি ফিজিক্যালি অনলাইনে যেটাই হোক না কেন, আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগে। সেটা হচ্ছে সফল উদ্যোক্তা হওয়ার অন্যতম গোপন রহস্য, সেটা হচ্ছে নো এক্সকিউজ। কোনো রকম এক্সকিউজ ছাড়া যদি আমরা কাজ করতে পারি, দেখেন আমরা এখানে কি বিভিন্ন প্রফেশনের পিপল একত্রিত হয়েছি না? আমার একটা গল্পের কথা মনে পড়ে গেল, চলুন আপনাদের সাথে শেয়ার করি। সেটা কিরকম গল্প ছিল? এটা ছিল হচ্ছে আপনার সক্রেটিসের গল্প ছিল। সক্রেটিস হচ্ছে খুব জ্ঞানী একজন ব্যক্তি, এবং তার এতটাই জ্ঞান ছিল যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তার কাছে কি করতে আসতো, নলেজ গেদার করতে আসতো। এখন সক্রেটিস একদিন কি করছে, এরকম বিভিন্ন পিপলদেরকে সে কি করতো, আবার পরামর্শ দিয়ে থাকতো। তাহলে পরামর্শ দিত, আসতো, সবাইকে প্রবলেম সলভ করতো। তারপর কি হলো, একদিন হলো এরকম হলো, সে একদিন নদীর পাড়ে কি করছে, নদীর এসে দাঁড়িয়ে আছে। তো একজন ব্যক্তি এসে বলছে যে আসলে আপনি তো অনেক জ্ঞানী মানুষ, তাহলে আমাকে খুব শর্টকাট একটা ওয়ে বলুন যে কিভাবে আমি চাইলে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে তৈরি করতে পারবো, বা কিভাবে আমি একজন সাকসেসফুল পিপল হব। তখন সক্রেটিস বলল, তুমি আমার কাছে আসো। কাছে গেল, পানিতে, সক্রেটিস তখন পানির মধ্যে ছিল। যখনই কাছে গেল তখন বলল যে তুমি কি করো, একটা ডুব দাও। তাহলে এখন যেহেতু জ্ঞানী ব্যক্তি সক্রেটিস বলছে, আর সক্রেটিসের কাছে যেহেতু জিজ্ঞাসা করেছে যে সফল হওয়ার মূল মন্ত্র কি, তাহলে নিশ্চয়ই পানিতে ডুবলে হয়তো বা আমাকে সক্রেটিস কি বলবে, সফলতার মূল মন্ত্র আমাকে জানাবে বা আমাকে দিক নির্দেশনা দিবে।
তো যেহেতু সক্রেটিস বলেছে, সেই ব্যক্তিটা কি করলো, পানিতে ডুব দিল। ডুব দেওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, সক্রেটিস তাকে এমন আঁকড়ে ধরলো, বা মানে বলবো কিভাবে বলবো, যে একজন পানির মধ্যে গেলে তাকে যে এরকম ঝাপটে ধরলো, সে আর পানির উপর থেকে মানে ভিতর থেকে আর উঠতে পারছিল না। যে যতই পানির উপর মানে ভিতর থেকে উপরে ওঠার জন্য চেষ্টা করছিল, সক্রেটিস তাকে আরো জোরে ধরে রাখছিল, যাতে করে সে পানির উপরে উঠে না আসতে পারে। এরকম করে কয়েক সেকেন্ড যাওয়ার পরে মানে সক্রেটিসেরও শক্তি অনেক বেশি, লোকটারও শক্তি, কিন্তু লোকটা কোনোভাবেই পারছিল না। তারপর ফাইনালি একটা মুহূর্ত যে কি হলো, সে কি করলো, একদম সক্রেটিসকে উপরে ফেলে সে কিন্তু পানির ভিতর থেকে পানির উপরে উঠে গেল। এবং তখন উপরে উঠার পরে তখন হচ্ছে সক্রেটিসকে জিজ্ঞেস করলো, আমি আপনার কাছে সফলতার মূল মন্ত্র জানতে চাইলাম, আর আপনি আমাকে এরকম কষ্টটা কেন দিলেন? তখন সক্রেটিস বলল, যখন তুমি পানির ভিতরে ছিলে, যখন তুমি পানির ভিতরে ছিলে, তুমি আসলে তোমার কাছে কি ফিল হচ্ছিল? তোমার তখন জীবনের কোন জিনিসটার সবচেয়ে বেশি নিড ছিল? তখন বলতেছিল, যেহেতু আমি পানির নিচে ছিলাম, আর আমার কি ছিল, আমার এখানে প্রচুর পরিমাণ অক্সিজেনের অভাব ছিল, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না। তখন আমার কি হলো, তখন আমার জীবনে যে একমাত্র চাওয়া, যে আমাকে কি করতে হবে, অক্সিজেন লাগবে, আমাকে প্রশ্বাস নিঃশ্বাস গ্রহণ করতে হবে। সো ওই সময় আমি আমার সর্বোচ্চটা দিয়ে কী করেছি, আমি আপনাকে ঝাপটে ফেলে আমি কিন্তু পানির উপরে উঠে আসছি, এবং এর একটু লেট হলে আমি কিন্তু আজ কিন্তু মারা যেতেও পারতাম। তখন সক্রেটিস জিজ্ঞেস করলো যে আসলে তুমি এখান থেকে, এই ঘটনা থেকে তুমি কি শিখলে? আমি কেন এই কাজটা করেছি জানো কি? বলে কি, না আমি জানি না, আপনি আমাকে বলেন। আমি আসলে খুব আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, বাট আপনি আমাকে নিরাশা করে দিয়েছেন। তখন বলতেছিল, তুমি যখন পানির নিচে ছিলা, তখন যখন অক্সিজেন পাচ্ছিল না, প্রথম দিকে ট্রাই করছিলা, হচ্ছিল না, আমি তোমাকে জোরে ধরে রাখছিলাম, হচ্ছিল, বাট সর্বশেষ যখন তুমি আর পারছো না, তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে তুমি কিন্তু আমাকে ফেলে দিয়ে তুমি কি করেছো, তুমি হচ্ছে পানির ভিতর থেকে উপরে উঠে এসেছো। ঠিক তেমনি সফল হওয়ার জন্য বা নিজেকে সফল হিসেবে যে কোনো প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হবে না। আমরা যে কাজটাই করি ভালোবেসে তার সর্বোচ্চটা যদি দিতে পারি, ডেফিনেটলি আমরা প্রত্যেকেই সফল ব্যক্তি হিসেবে পরিণত হব। সো এই গল্প বলার আমার আপনাদের সাথে উদ্দেশ্য এটাই, যে আমরা যে কাজটাই করি, আমি পড়াশোনা করছি, আমি জব করছি, আমি বিজনেস করছি, আমি ফ্রিল্যান্সিং করছি, আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে কাজ করছি, আমি লোকাল মার্কেট প্লেস নিয়ে কাজ করছি, আমি উদ্যোক্তা হতে চাচ্ছি, তাহলে আমি যেই বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছি, প্রথম সেটার প্রতি ভালোবাসা থাকতে হবে, আর দ্বিতীয় বিষয় সেটার সর্বোচ্চটা করতে হবে। যে কোনো প্রবলেম বলে দুনিয়াতে কিছু নেই, কারণ পৃথিবীতে এমন কোনো তালা নেই যার কোনো চাবি নেই। প্রবলেমকে আমাদেরকে চ্যালেঞ্জিং হিসেবে ধরতে হবে, এবং চ্যালেঞ্জটাকে ফেস করে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। সো আমি সফল হতে চাই, আমি সুখী হতে চাই, আমি আমার জীবনটাকে সফলতায় রাঙিয়ে দিতে চাই, মুক্ত বিষয়ে রাঙিয়ে দিতে চাই। বাট আমি যখন কাজটা শুরু করার পর যখন ফার্স্ট ট্রেনিংয়ে যে হোমওয়ার্কটা দিল, সেই হোমওয়ার্কটা আমি পরবর্তী দিন না করে এসে আমি সেকেন্ড ট্রেনিংয়ে চলে আসলাম। আবার সেকেন্ড ট্রেনিং করার পরে আবার থার্ড ট্রেনিংয়ে গেলাম। আবার আমাদের এখানে যারা সিনিয়র, কারণ আমরা জেনেছি যে আমি যদি সফল হতে চাই, আমি যদি ডাক্তারি পেশায় সফল হতে চাই, তাহলে আমাকে একজন ডাক্তারকে মেন্টর হিসেবে চুজ করতে হবে। আমি যদি ইঞ্জিনিয়ার সেক্টর থেকে সফল হতে চাই, তাহলে আমার যে ইঞ্জিনিয়ারের ডিপার্টমেন্ট, সেখানে আমার একজন মেন্টর চুজ করতে হবে। আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সফল হতে চাই, তাহলে সেখানে একজন মেন্টর লাগবে। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু মেন্টর লাগে, এবং ডেফিনেটলি আমরা যদি নিজেকে এন্টারপ্রেনার হিসেবে তৈরি করতে চাই, ডেফিনেটলি আমাদের একজন মেন্টর লাগবে। তাহলে আমার যে মেন্টর আমাকে যে দিক নির্দেশনা দিচ্ছে, আমি ওনাকে বলছি আমার কালকে এক্সাম, আমি তাকে বলছি আমি সময় পাইনি, আমি তাকে বলছি যে আমি অসুস্থ ছিলাম, এগুলো কি আপনার কি মনে হয় না এগুলো এক্সকিউজ? কারণ যারা দুনিয়াতে সফল, আপনি ওয়ারেন বাফেট বলেন, মার্ক জুকারবার্গ বলেন, এই প্রত্যেকটা ব্যক্তি তাদের সফলতার পিছনে রয়েছে প্রচুর পরিমাণ ব্যর্থতা। কিন্তু তারা যদি এই ব্যর্থতাকে এক্সকিউজ হিসেবে ধরতো, তারা কি আসলে তারা বিশ্বে তাদের নামটাকে কি রাঙিয়ে নিতে পারতো? তাহলে আমরা আজকের এই ট্রেনিং সেশন থেকে প্রিপারেশন ফর এন্টারপ্রেনারশিপ, এখান থেকে আর কিছু নেই বা না নেই, আমরা যদি এই উইদাউট এনি এক্সকিউজ ছাড়া, মানে কোনো রকম এক্সকিউজ ছাড়া আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, আমরা কাজটাকে কমিয়ে নিই।
বাট কাজ নিয়ে নিলাম, বাট কাজ পরে করলাম না, আমাকে লিডার এটা বলছে, তখন বলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি করবো, হ্যাঁ হ্যাঁ করবো, জি পারবো, পরবর্তীতে আমার কোনো খবর নেই, তাহলে হাউ ক্যান ইউ মেক শিওর দ্যাট ইউ আর গোয়িং টু বি এন্টারপ্রেনার? সো বন্ধুরা, আমি সবসময় ইনশাল্লাহ আমি পারবো, আমার দ্বারা হবে, আমার দ্বারা সম্ভব। এবং আমি যেটা পারবো না সেটা এটা আমার মেন্টরের সাথে এটা ডিসকাস করা, যে মেন্টর আমার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে আমাকে এটা একটু কমিয়ে দেন, বা আসলে কি করা যেতে পারে, মানে কমিয়ে দেওয়ার কথাটা না বলে যে মেন্টর আমার এই বিষয়গুলো হচ্ছে, আমি তাহলে কি করব, তখন মেন্টর কিন্তু আপনাকে সলিউশনটা দিবে, কারণ দুনিয়াতে কিন্তু সলিউশনের কোনো শেষ নেই। সো সফল উদ্যোক্তা হতে গেলে আমাদেরকে কি করতে হবে? নো এক্সকিউজ ছাড়া আমাদেরকে সামনের দিকে যাবে, কারণ উদ্যোক্তা কখনো অজুহাত দাঁড় করান না, বরং সর্বদা উপায় বের করে। তাহলে আমার আগামীকাল পরীক্ষা, এতটা থেকে পরীক্ষা, তাহলে আমার একটা বড় একটা সেশন আছে, তাহলে আমি কি করব? মেন্টর আমার এই অবস্থা হয়েছে বা এই বিষয়গুলো হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না এটার কিভাবে উপায় বের করব, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন, তাহলে ডেফিনেটলি আমাদের মেন্টররা কি করবে? আমাদেরকে সহযোগিতা করবে। সফল উদ্যোক্তা হওয়ার অন্যতম আরেকটা উদ্দেশ্য, সেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ফাউন্ডার। ফাউন্ডারের বিষয়টা কি? কখনো পেমেন্টের জন্য কাজ না করে সে কি করে? প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য কাজ করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের যে NX ওয়ার্ল্ড লিমিটেড, আমাদের যে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট, আমাদের যে অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার, আমাদের যে GT ফুড অ্যান্ড বেভারেজ, এই যে প্রতিষ্ঠানগুলো, আমাদেরকে এটা কি করতে হবে? ওন করতে হবে। যে আমি এখানে কখনো, আমি যেহেতু এখানে জব করছি না, আমাকে যেহেতু এখানে স্যালারি দেওয়া হচ্ছে না, আমি এখানে ওন করব এবং এইটাকে, এই প্রতিষ্ঠান দাঁড় করানোর পেছনে আমি কাজ করব। তাহলে উদ্যোক্তা হতে গেলে আমাদেরকে কি হতে হবে? ফাউন্ডার হতে হবে। সো অনেক ভাই বোনরাই অনেকে আছে, ভালো লাগছে, সবাই খুব মনোযোগ সহকারে আশাবাদী ট্রেনিং করছি আমরা। অনেক বিভিন্ন প্রান্ত থেকে লিখছে, বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছে, পাবনা, চাঁদপুর, নেত্রকোনা, বিভিন্ন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি। সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম, অনেক অনেক বেশি ওয়েলকাম। এবং আজকের এই সেশন থেকে যদি আমরা একটা পয়েন্ট নিয়ে আমাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে, সেটা আমার জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করবে। সো টার্ন অ্যারাউন্ডটা কি ছিল? যে সে সর্বোচ্চ সতর্ক যেমন থাকে, ঠিক তেমনি সর্বোচ্চ বাজে পরিস্থিতি মেনে নিয়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতা রাখে। উইদাউট এনি এক্সকিউজ, যে আমি সর্বোচ্চ আমার কাজে, এই যে পিকচারটা দেখেন, যে তার কি হচ্ছে, এই যে ওনার, লোকটা হচ্ছে ওনার, সে হচ্ছে এমপ্লয়, দেন তার প্রতিষ্ঠানে খুব আগুন লেগে গেছে বা খুব বাজে একটা পরিস্থিতি, তখন সে বলতেছে যে ইজ দিস আ ব্যাড টাইম? এটা কি একটা খারাপ সময়? এমপ্লয় কিন্তু হতবাক হয়ে গিয়েছে, কিন্তু সে কিন্তু এটাকে মানে খুব সাদরে একসেপ্ট করে সেটাকে কিভাবে সে ওইখান থেকে, ওই বাজে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়, সেই মানসিকতা কিন্তু সে তৈরি করেছে। সো আমাদেরকেও আমার কাজ শিখে কাজ করতে গেলে আমাদের অনেক প্রবলেম আসবে, আমাদের নিজের পার্সোনাল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, রিলেটিভ প্রবলেম, বিভিন্ন জায়গা থেকে প্রবলেমগুলো আসবে। তাহলে এই প্রবলেমগুলোর মানসিকতা রাখতে হবে যে আমার যে কোনো পরিস্থিতি থেকে আমাকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে, আর ঘুরে দাঁড়াতে পারলেই ডেফিনেটলি আমরা সফল হব। সফল উদ্যোক্তার অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভিশনারি কি? উদ্যোক্তা কখনো খরচের কথা চিন্তা করে না, তিনি সুদূর প্রসারী লাভের কথা ভাবেন। আমি সাপোজ এখানে একটা প্যাকেজ হচ্ছে সেল করে বা প্যাকেজ প্রমোট করে, যেহেতু আমাদের বিভিন্ন ক্যাটাগরি প্যাকেজ রয়েছে, সেগুলো অবশ্যই আমরা ডিটেলস, আমরা যারা নতুন তারা সিনিয়রদের সাথে বসে এগুলো আরও বেশি বেশি করে ক্লিয়ার হওয়ার পরে যখন আমরা এটা প্রমোট করছি, উই আর ডিজিটাল মার্কেটার, রাইট? সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস তুলে ধরছি, তারপর কি হচ্ছে? আমাদের এফিলিয়েট কমিশন, আমরা এন্টারপ্রেনার কমিশন, আমরা রেফারেল কমিশন, এরকম বিভিন্ন কমিশনে কিন্তু আওতাভুক্ত হচ্ছে। তাহলে যখন ইনকামটা করছি, আমি যদি সাপোজ 1000 টাকা ইনকাম করি, তাহলে 1000 টাকা ইনকাম করে আমি যদি ওখান থেকে একটা বাজেট রেডি করি, সেটাকে আমি যদি আমার বিজনেসের পিছনে, আমার এন্টারপ্রেনার হওয়ার পিছনে যদি খরচ করি, ধরেন 500 টাকা খরচ করলে আমাকে এটা কি দিতে পারে, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকি, তাহলে কখনোই আমরা খরচের কথা চিন্তা না করে আমরা আসলে আমাদের ভবিষ্যতে কি এটা প্রফিট আসতেছে, সুদূর প্রসারী লাভ আসতেছে, সেটা কথা আমাদেরকে ভাবতে হবে। আর ওইটা যদি আমরা, ওই ভিশনারিটা যদি হতে পারি, তাহলে আমার 500 কেন, আমার পকেট থেকে আমি ধরেন 500 টাকা ইনকাম করছি, কিন্তু পকেট থেকে আমি 1000 টাকা বের করে দিব, কারণ আগামীতে তো আমি 1 লাখ ইনকাম করতে যাচ্ছি। এই ভিশনারিটা থাকতে হবে। ভিশনারি থাকলে ডেফিনেটলি আমরা প্রত্যেকটা ভাই বোন আমাদের সামনের দিকে, সফলতার সামনের দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো।
সো আমরা উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার চলুন, উদ্যোক্তা হতে গেলে আমাদেরকে 4 ধরনের প্রিপারেশন নিতে হবে, 4 টাইপস অফ প্রিপারেশন। ফার্স্ট যে প্রিপারেশনটা সেটা হচ্ছে নলেজ। উই মাস্ট হ্যাভ টু ডেভেলপমেন্ট আওয়ার স্কিল। তাহলে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আগে তোমাকে নলেজ নিতে হবে। নলেজ নেওয়ার পরেই সেটা কি হবে, স্কিলে পরিণত হবে। যখন আমি একটা বিষয় সম্পর্কে জানছি, বুঝছি এবং যখন সেটা আমি ইমপ্লিমেন্টে যাচ্ছি, তখন সেটা কিন্তু আমাকে স্কিল দিচ্ছে। আর স্কিলের পরে সেটা কি হচ্ছে, সেটা সাইকোলজিক্যাল প্রিপারেশন আমাদেরকে নিতে হবে। সাইকোলজিক্যাল কি, এটা কি মানসিকতার প্রস্তুতি, যে আমি একটা কাজ করতে যাচ্ছি কিন্তু আমি যদি সেটার মানসিকতার প্রস্তুতি না থাকে, শুধু মানসিকতা থাকতে হবে না, সেটা কি আমাকে শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে প্রস্তুতি 4 ধরনের। একটা হচ্ছে নলেজ, জ্ঞান অর্জন করতে হবে, আমাকে দক্ষ হতে হবে, আমাকে মানসিক প্রস্তুতি নিতে হবে, আমাকে শারীরিক প্রস্তুতি নিতে হবে। এই 4 ধরনের প্রস্তুতি যদি নিতে পারি তাহলে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম। এরকম ছোট ছোট কাজগুলো ধারাবাহিকতার মাধ্যমে, তাহলে কি সফল হওয়ার জন্য অনেক কিছু করতে হয় না, ছোট ছোট কাজগুলো ধারাবাহিকতার মাধ্যমে আমরা কিন্তু সফল হতে পারবো ইনশাল্লাহ। এটা আমার কথা না, এটা আমাদের প্রেসিডেন্ট স্যারের কথা এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং আমরা আমাদের প্রেসিডেন্ট স্যারের জন্য মন থেকে দোয়া করব যে সে যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে আছে ইনশাল্লাহ আমাদের নলেজ স্কিল, কীভাবে আমরা নলেজ গেদার করবো, কীভাবে আমরা দক্ষতা তৈরি করবো, কীভাবে আমাদের মানসিক প্রস্তুতি আরও বিল্ড আপ করবো, কীভাবে আমরা আমাদের শারীরিক প্রস্তুতি নেব, এগুলো কখনোই ঘাটতি হবে না ইনশাল্লাহ। সো আমরা অনেক অনেক বেশি তার জন্য দোয়া করবো, আর আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করুক, আমিন। তাহলে চলুন নলেজটা কীভাবে নিব, নলেজ কী কী বিষয় নিব। নলেজ ইজ দ্য ফাউন্ডেশন অফ সাকসেস। একটা বিল্ডিং, সাপোজ ধরেন আমরা একটা 10 তলার বিল্ডিং তৈরি করব। তাহলে এই যে 10 তলা বিল্ডিং তৈরি করবো, এই 10 তলা বিল্ডিং তৈরি করার পেছনে কি করতে হবে, 10 তলা বিল্ডিং তৈরি করার পিছনে আমাকে কি করতে হবে, এটার ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। এখন ধরুন চিন্তা করুন, 10 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন আর 50 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কখনো কি সেম হতে পারে? একটা 10 তলা বিল্ডিংয়ের জন্য আমরা কি বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা সাধারণত কি করা হয়, নিচতলায় তৈরি করা হয়। 10 তলার জন্য সময়কাল একরকম, 50 তলার জন্য সময়কাল একরকম, 100 তলার জন্য সময়কাল একরকম। তাহলে আমি আসলে কি পরিমাণ সাকসেস চাচ্ছি, আমি আসলে কোন লেভেলে যেতে চাচ্ছি। এখানে যেহেতু একজন ফ্রিল্যান্স মার্কেটার চাইলেই পিডি হতে পারে, দ্যাট মিনস প্রজেক্ট ডিরেক্টর। আর যখনই সে পিডি হওয়ার অপরচুনিটি পাচ্ছে তার জীবনে, আমাকে বলুন আমাদের যে র্যাঙ্কিং চার্ট, এখানে এমন কোন সুযোগ নেই যেটা আমার জীবনে স্বপ্ন পূরণ করতে সাহায্য করছে না। তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে এমন কোনো সেক্টর নেই যেখান থেকে আমি চাইলে সফল হতে, বা আমার যে নিড, আমার যে ড্রিম, আমার যে চাওয়া, আমার যে পাওয়া, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাচিভ করতে পারছি। তাহলে কি পরিমাণ আমাদের সাকসেস হওয়ার জন্য আমাদের নলেজটা গেদার করতে হবে। নলেজ কী কী বিষয় গেদার করবো, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট মার্কেটিং প্ল্যান। যেহেতু আমি একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যেহেতু এটা 100% প্রোডাক্ট বেস সিস্টেম, তাহলে আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে সম্পূর্ণ নলেজ লাগবে। সেটা একদিনে তৈরি হবে না, এটা প্রতিদিন অল্প অল্প করে শিখে ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু আমাদের এই নলেজগুলো গেদার হবে। কোম্পানি, নারী, নক্ষত্র, A to Z আমাদেরকে সব ক্লিয়ার হতে হবে। কারণ যত বেশি ক্লিয়ার থাকবো, কারণ ক্লিয়ারিটি ইজ পাওয়ার, স্বচ্ছতা কিন্তু শক্তি। সো আমাদেরকে এগুলো সম্পর্কে একদম ক্লিয়ার থাকতে হবে। অ্যাবাউট মার্কেটিং প্ল্যান, কি করলে কি হয়, কি হলে আমি কি পাবো, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, সেগুলো আমাদের মধ্যে স্পিড কাজ করবে এবং আমাদের মধ্যে এনার্জি আসবে। সেই এনার্জি দিয়ে আমরা উইদাউট এনি এক্সকিউজে আমরা ইনশাল্লাহ আমাদের সফলতা ছিনিয়ে নিয়ে আসবো। সো অ্যাবাউট ইউরসেলফ, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর নলেজ গেদার করার জন্য আমি কি চাই, আমি কি পাবো, আমার আশা কি, আমার পাওয়া কি, আমি কতদূর যেতে চাই, আমার ড্রিম কি, এই বিষয়গুলো সম্পর্কে আমি যদি নিজের সম্পর্কে ক্লিয়ার না থাকি, নিজের সম্পর্কে যদি স্টাডি না করতে পারি, নিজের নলেজটা যদি না নিতে পারি, তাহলে কিন্তু যতই সকল সিস্টেম নেই, কিন্তু নিজের কারণে কিন্তু আমি হারিয়ে যাব। সো নলেজ নিতে হলে অবশ্যই 4টা পার্ট, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট মার্কেটিং প্ল্যান অ্যান্ড অ্যাবাউট মাইসেলফ, আমার সম্পর্কে জানতে হবে, যার সম্পর্কে জানতে হবে। সেকেন্ড যে বিষয়টা স্কিল, দক্ষতাই পারে একজন মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। এই দেখেন ছবিতে তার 2টা পা নেই, বাট সে তাকে এমনভাবে তৈরি করেছে এই সিস্টেমের সাহায্যে সে কিন্তু দৌড়াতে পারে। কি
কি সুন্দর, মানে আসলে দুনিয়াতে কত কিছু আমরা দেখেছি, কত এক্সাম্পল, কিন্তু এটাকে আমরা যারা মনে প্রাণে ধারণ করতে পারছি, যখন আমরা ইউটিউবে একটা মোটিভেশনাল ভিডিও দেখি যে এই ব্যক্তি এইভাবে সফল হয়েছে, মানে আমার কাছে আরেকটা গল্প আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। অনেক মানে এই যে আপনার ধরেন আলিবাবার যে জ্যাকমা, তারপরে মার্ক জুকারবার্গ, এই প্রত্যেকটা সফলতার ব্যক্তির পেছনে কিন্তু একটা সফলতার গল্প রয়েছে, একটা ব্যর্থতার গল্প রয়েছে, মানে গল্পের পিছনে গল্প আছে। আর এই গল্পগুলো কিন্তু কোনো অবাস্তব গল্প না, এইভাবে করে কিন্তু তারা নিজেকে সফল ব্যক্তি হিসেবে তৈরি করেছে। তাহলে আমাদেরকে কি হতে স্কিল হতে হবে, আমরা কিভাবে হাউ টু প্রপোজ কাস্টমার্স অর হাউ টু ট্রাফিক ট্র্যাকিং, এইটা সম্পর্কে আমাদের জানতে হবে। অপরচুনিটি শো সম্পর্কে আমাদের স্কিল আপ হতে হবে, আমাদেরকে ট্রাফিক টেক কেয়ার অর কাস্টমার কেয়ার সম্পর্কে কেয়ার হতে হবে, কীভাবে একজন এফএমকে কেয়ার করতে হয় এটা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে দক্ষ হতে হবে হোম প্রেজেন্টেশন, আমাদেরকে টিম ম্যানেজমেন্ট কীভাবে, যেহেতু আমরা টিম ইজ পাওয়ার, টিম যেহেতু শক্তিশালী, টিমকে নিয়ে আমরা কীভাবে সামনে আগাবো, এই টিম সম্পর্কে, টিমকে ম্যানেজমেন্ট করার সম্পর্কে আমাদের স্কিল আপ হতে হবে। সো এবার যেটা আসছি সাইকোলজিক্যাল প্রিপারেশন, খুবই ইম্পর্টেন্ট অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। সো হোয়াট ইজ অ্যাটিটিউড? অ্যাটিটিউড হচ্ছে দৃষ্টিভঙ্গি, মন মানসিকতা, স্টেট অফ মাইন্ড, দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস মেন্টালি। এইটার একটা এক্সাম্পল, ইউর অ্যাটিটিউড ইজ ইউর মাইন্ডসেট, মাই অ্যাটিটিউড ইজ মাই মাইন্ডসেট। আমার দৃষ্টিভঙ্গি, আমার মন মানসিকতা, আমি যেভাবে রিপ্রেজেন্ট করব, মানুষ কিন্তু আমাকে সেভাবেই চিনবে। ধরুন অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি আরও যেটা ডেপথে যায়, একটু খেয়াল করি যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা গ্লাস দেখতে পাচ্ছি। একটা গ্লাসের সাথে গ্লাসে আসলে কি আছে এখানে, আপনারা বলেন তো, আপনারা এখানে কমেন্টস করে জানাবেন। আমরা যখন এই প্রথম গ্লাসটা দেখছি, এই গ্লাসের মধ্যে কি দেখা যাচ্ছে, আর কি দেখতে পাচ্ছি এখানে গ্লাসের মধ্যে? কেউ আপনাদের কমেন্টসে আমরা দেখতে পাবো, যেহেতু আমি কথা বলে কিছুক্ষণ পরে আপনাদের কমেন্টসগুলো আমি দেখতে পাই, অবশ্যই আমরা কমেন্টস করব। কেউ আমরা বলবো অর্ধেক পানি, কেউ বা বলবো অর্ধেক খালি, আবার কেউ বা বলবে অর্ধেক পানি আর অর্ধেক কি অক্সিজেন দ্বারা পূর্ণ। বেসিক্যালি অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি প্রধানত দুই রকম। গ্লাসটি অর্ধেক খালি যারা বলছি তারা আমরা এক দলে, গ্লাসটি অর্ধেক পূর্ণ যারা বলছি তারা আমরা আরেক দলে। তাহলে এই যে অনেকের কাছে আমি রেসপন্স পাচ্ছি, যেমন আসমা আক্তার বলেছে ওয়াটার, তারপর রিয়াদ ভাইয়া বলেছে হাফ ওয়াটার হাফ এয়ার, মোজাম্মেল হোসেন বলেছে অর্ধেক ভরা, উম্মে হাবিব বলেছে অর্ধেক পানি, রবিউল বলেছে অর্ধেক পানি, হাফ ফুল হাফ এমটি। তাহলে আশরাফুল ভাই বলেছে অর্ধেক মানে পানি ভর্তি, অর্ধেক হচ্ছে খালি। আজাদ মাহমুদ বলেছে অর্ধেক খালি। তারপর হচ্ছে সুরভি শাকিল বলেছে হাফ ওয়াটার, অর্ধেক পানি অর্ধেক খালি অর্ধেক পূর্ণ। সামফুল, মানে অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্টস করতেছে, ঠিক আছে। অর্ধেক, আবার মার বলছে অর্ধেক খালি, গ্লাসে অর্ধেক পানি আর অর্ধেক খালি দেখা যাচ্ছে। এই যে মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমরা ভাই বোনেরা যে বলছি, তাহলে যারা আমরা গ্লাসটা অর্ধেক খালি বলেছি আর অর্ধেক পূর্ণ বলেছি, তাদের মাইন্ডসেটটা কেমন বা তাদের অ্যাটিটিউডটা কেমন, চলুন জেনে নিই। যারা অর্ধেক খালি বলেছি তাদের বেসিক্যালি নেগেটিভ অ্যাটিটিউড বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি, আর যারা গ্লাসটি অর্ধেক পূর্ণ বলেছি তারা হচ্ছে আমরা পজিটিভ অ্যাটিটিউড বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এখানে ম্যাক্সিমাম যারা হচ্ছে অর্ধেক পূর্ণ বলেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হয়তো বা আগে শিখেছে, আগেই ট্রেনিং করেছে, যার কারণে কিন্তু বলেছে। আর যারা অর্ধেক খালি বলেছি তাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমাদের সমাজটা, আমরা যখন শিশুরা, আমরা যখন জন্মগ্রহণ করেছি এবং আমরা জন্মগ্রহণটা করেছিলাম কিন্তু কান্নার মাধ্যমে, তাহলে তখন কিন্তু তারপর থেকে আমরা কান্নাকাটি করলে বাবু কান্না করো না করো না করো না, কান্না করে না। তারপরে যখন আস্তে আস্তে আমরা যারা শিশুরা যখন মানে ছোট একটা সময় যাওয়ার পরে কয়েক মাসের পরে তো বসা শিখে, কিন্তু জোর করে বসা শেখানো হয় প্রথমে, মানে তারপরে মানে বসে থাকতে পারতেছে না, তারপরে আবার বসা শেখানো হচ্ছে, আবার হাঁটতে পারতেছে না, হাঁটটা শেখানো হচ্ছে। তাহলে যখন একটা শিশু হামাগুড়ি দিয়ে এদিকে যায় ওদিকে যায়, আবার যখন নতুন হাঁটতে শুরু করে বাবুরা, তখন খুব ছটফট করে ওরা এখান থেকে, কারণ ওরা কিন্তু কিছু কয়েকটা সময়কাল তারা কিন্তু হাঁটতে পারে না, মানুষ হাঁটে তারা দেখে, ওরা কিন্তু সব কিছু ফলো করে। সো ফলো করার পর ওরা যখন নিজেরা হাঁটা শুরু করে তখন এখানে যায় ওখানে যায়, এইটা ধরে ওইটা ধরে,
প্রথম দিকে আমরা খুব এক্সাইটেড থাকি যে বাবুটা কখন প্রথম বসবে, বাবুটা কখন প্রথম হাঁটবে, বাবু প্রথম কখন কথা বলবে। কিন্তু তারপরে একটা পিরিয়ড অফ টাইম, একটা সময়কাল যাওয়ার পরে ও এত হামাগুড়ি দেয় কেন, ও এত দৌড়াচ্ছে কেন, ও এত হাঁটছে কেন, এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, এটা করা যাবে না, ওখানে বসা যাবে না, এটা ধরা যাবে না, এটা করো না, ওটা করো না, না 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 না। এবং তখন আমাদের মাইন্ডসেটে চলে আসে www.no.com। এই যে নো, এই যে আমরা শুরুর থেকে আমরা যে এটা করো না, ওইটা করো না, এই যে না না শুনতে শুনতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানসিকতা নেগেটিভ অ্যাটিটিউড। সো যারা আমরা অর্ধেক খালি বলেছি তাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের পরিবার থেকে নাটা শুরু হয়েছে, আমাদের সমাজ, আমাদের দেশ, রাষ্ট্রে। তাহলে এখন আমরা যেহেতু জানছি, যেহেতু অ্যাটিটিউড দুই প্রকার, আর জীবনের যারা সফল ব্যক্তি তারা কিন্তু পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সামনের দিকে এগিয়েছে। সো আমাদেরকে কিভাবে এখন পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবো? চলুন, অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ কিভাবে ঘটে? অ্যাটিটিউড বা ঘটে ফার্স্ট অফ অল চিন্তা, টক, কথা, ওয়ার্ক, কাজ। তাহলে অ্যাটিটিউডের দৃষ্টিভঙ্গি এখন আপনাদের কাছে মনে আসতে পারে যে আপু গ্লাসের বিষয়টা বুঝলাম, কিন্তু আসলে আমি পজিটিভ অ্যাটিটিউড নাকি আমি নেগেটিভ অ্যাটিটিউড, এটা আসলে আমি কীভাবে বুঝবো? অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটে তিনটা সেক্টরে: থিঙ্ক, টক, ওয়ার্ক। তাহলে থিঙ্কের বিষয়টা কি হচ্ছে দেখেন, একজন মানুষ যদি থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ করে তাহলে তার ফলাফল হবে পজিটিভ। আর একজন মানুষ যদি থিঙ্ক নেগেটিভ, টক নেগেটিভ, ওয়ার্ক নেগেটিভ করে তাহলে তার ফলাফল হবে নেগেটিভ। এখন একটা বিষয় খেয়াল করি আমরা, এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে, আচ্ছা আপু বুঝলাম, তিনটাই যখন পজিটিভ তখন পজিটিভ, আবার তিনটাই যখন নেগেটিভ তখন তিনটাই নেগেটিভ। তাহলে বিষয়টা যদি এরকম হয়, আমি পজিটিভ চিন্তা করছি, কথা বলছি পজিটিভ, কিন্তু কাজটা করছি নেগেটিভ, তাহলে কি আসলে হবে? তাহলে কি এটা সম্ভব? তখন চিন্তা করেন, মানে আমরা চিন্তা করতেছি পজিটিভ, কথা বলতেছি পজিটিভ, কিন্তু কাজটায় চলে গেলাম কি নেগেটিভ। তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা কি দাঁড়ালো? তাহলে রেজাল্টটা দাঁড়ালো হচ্ছে নেগেটিভ। তার মানে এইটা দ্বারা এই প্রমাণিত হলে যে তিনটার যে কোনো একটা যদি নেগেটিভ হয় তাহলে রেজাল্টটা আসবে নেগেটিভ, আর তিনটাই যদি পজিটিভ হয় তখনই আমরা বলতে পারবো আমরা পজিটিভ মানসিকতা। উইলিয়াম জেমস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের, ওনার কথাটা অনেক বেশি ভালো লাগে। দ্য গ্রেটেস্ট ডিসকভারি অফ মাই জেনারেশন ইজ দ্যাট এ হিউম্যান বিং ক্যান অল্টার হিজ লাইফ বাই অল্টারিং হিজ অ্যাটিটিউড। বর্তমান প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো মানুষ তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটাতে পারে। তাহলে এই যে চাকরি চাই, চাকরি নাই, এই সেই অবস্থা, মানে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে এই নাই, সেই নাই, নাই, আমি নাই, কই নাই, এই যে বিষয়গুলো, তাহলে আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারি, ডেফিনেটলি যতই ক্রিটিক্যাল সিচুয়েশন, যতই বাজে পরিস্থিতি আসুক না কেন, আমরা চাইলে আমাদের এই অ্যাটিটিউডকে চেঞ্জ করে আমরা আমাদের ইনশাল্লাহ আমাদের জীবনযাত্রার মানকে পরিবর্তন ঘটাতে পারি। সো বন্ধুরা, নেভার আমরা কখনই বলবো না ইম্পসিবল, কারণ পৃথিবীতে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই। অলওয়েজ আই এম পসিবল, কারণ এই ইম্পসিবলের মধ্যে লুকিয়ে আছে আই অ্যাম পসিবল। সো নেভার আমরা কখনোই বলবো না আমি পারবো না বা আমার দ্বারা হবে না। অলওয়েজ বলতে হবে ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ আমার দ্বারা হবে, ইনশাল্লাহ আমার দ্বারা সেটা সম্ভব। সো অলওয়েজ থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে পজিটিভ, কথা বলতে হবে পজিটিভ, কাজ করতে হবে পজিটিভ। এবার আসেন যে ফিজিক্যালের যে প্রিপারেশন সেরছে, তাহলে কি নিজের মধ্যে ভিন্নতা নিয়ে আসা। নিজের মধ্যে কীভাবে ভিন্নতা নিয়ে আসবো? ড্রেস আপ, গেট আপ। আমাদের ড্রেস আপে ভিন্নতা দেখেন, একটা বিষয় খেয়াল করেন, এখানে যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ছবি দেখে আমরা আসলে কি বুঝতে পারছি? সে কি আসলে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, নাকি সে ইউনিভার্সিটিতে যাচ্ছে, নাকি সে জব করতে যাচ্ছে? এরকম কি আসলে কিছু? নাকি সে একটা তার যে ড্রেস আপ গেট আপ দেখে বুঝে যাচ্ছে সে কি করতে যাচ্ছে? সে একটা যুদ্ধক্ষেত্রে আছে এবং সেখানে কি করছে? সে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে কাজ করছে। ঠিক তেমনি আমি স্কুলে গেলে আমার গেট আপ হবে একরকম, আমি কলেজে গেলে আমার গেট আপ হবে একরকম, আমি ইউনিভার্সিটিতে গেলে আমার গেট আপ হবে একরকম। আবার যখন আমরা যারা ফিজিক্যালি কাজ করছি বা অনলাইনে যখন বসছি ভিডিওতে, তখন আমাদের গেট আপ হতে হবে কি? প্রফেশনাল।
সো ড্রেস আপ গেট আপের মধ্যে চেঞ্জিং আসতে হবে। আমি যেই ড্রেসটাই পরি ডেফিনেটলি সেটা জানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। অযথা এখন নিজের মধ্যে ভিন্নতা নিয়ে আসার আরেকটা অন্যতম উপায়, আড্ডা পরিহার করতে হবে। অফিসিয়াল ব্যাগের মধ্যে কি কি থাকতে পারে? ডায়েরি, অফসেট সাদা কাগজ, কলম, প্রোডাক্ট ক্যাটালগ, হুঁশিয়ার, সুপারভিশন ফাইল। সো নিজের মধ্যে যে আমি যে আমার শারীরিকভাবে প্রস্তুতি নিব বা একটা প্রিপারেশন নিব, সেটার মধ্যে এইভাবে করে ভিন্নতা নিয়ে আসা, অফিসিয়াল ব্যাগের মধ্যে এগুলো মেনটেন করা, এগুলো করতে পারলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো এবং আমাদের প্রস্তুতি হবে। এবার আসুন, আমাদের আগামী 6 বছরের জন্য আমাদেরকে ড্রিম সেট আপ করতে হবে। আগামী 6 বছরের জন্য ড্রিম সেট আপ, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্মের মধ্যে ফার্স্ট ড্রিমটা আমাদের প্রথম 6 মাসে একটা ড্রিম সেট আপ করবো। কারণ আমাদের কি আমরা জানি আমাদেরকে প্রথমে কি করতে হবে? বিশ্বাস করতে হবে যে ইয়েস আই ক্যান, এবং ইনশাল্লাহ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এবং ইনশাল্লাহ আমি সেটা কাজে প্রমাণ দিব। এই বিলিভ অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট সিস্টেম, অ্যাবাউট প্রোডাক্ট, অ্যাবাউট মার্কেটিং প্ল্যান, অ্যাবাউট ইয়োরসেলফ, এই বিলিভটা নিজের মধ্যে থাকতে হবে। বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর, কথায় আছে না? তাহলে বিশ্বাস করার পরে সেটা আমাকে কি করতে হবে? নলেজ নিতে হবে, সেটাকে আমাকে গেদার করতে হবে। নলেজের পরে কি করতে হবে? আমাকে কি করতে হবে? ড্রিম তৈরি করতে হবে। কারণ আমি সফল হতে চাই। আমি কেন সফল হতে চাই? কেন? এই রিজনটা ফাইন্ড আউট করতে হবে। সেটা ড্রিম মানুষের, আমরা ড্রিম দেখতে খুব পছন্দ করি, এবং এই ড্রিম যদি আমার একদম মনে প্রাণে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এবং এটা আমি বাস্তবায়ন করবো, তাহলে আমরা দেখতে পাবো এই ড্রিম নিয়ে যখন আমরা প্ল্যানিংয়ে যাব, তখন ওই প্ল্যানিং অনুযায়ী যখন কাজগুলো করবো, ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই সফল হব। কিন্তু আমরা ম্যাক্সিমাম পিপল কি করি? ওই অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মানে কোনো নিজের মধ্যে বিশ্বাস নাই, কোনো নলেজ নাই, কোনো স্কিল নাই, ড্রিম নাই, প্ল্যান নাই, আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই। আর ডাইরেক্ট অ্যাকশনে যেয়ে যখন আমরা চ্যালেঞ্জিংগুলো ফেস করি, তখনই আমরা কিন্তু হতাশে পরিণত হই। তখন আমাদের চেয়ে দুনিয়াতে হতাশ ব্যক্তি বলে আর কেউ থাকে না। সো আমাদেরকে এই 6টা ক্যাটাগরিতে, 3টা ক্যাটাগরিতে এবং 6টা পার্টে আমাদেরকে ড্রিমটাকে সেট আপ করতে হবে। সেই অনুযায়ী আমাদেরকে গোল সেট আপ করতে হবে। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, আরএমও, টপ বেসিকে, এজিএম, ডিজিএম, জিএম, পিডি, আমাদের যে ডেজিগনেশনগুলো রয়েছে। তারপর কি করতে হবে? ড্রিম গোল সেট করার পর আমাদেরকে প্রসপেক্ট লিস্ট করতে হবে। একটা জেনারেলিস্ট, 500 জন একটা জেনারেলিস্ট করতে হবে। সেটা কি? সেটা দেখেন, ফ্যামিলি ফ্রেন্ডস ফর্মুলা আমরা মেনটেন করবো। এফে হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর হচ্ছে রিলেটিভস, আইতে হচ্ছে ইম্পর্টেন্ট পারসনস, তারপর হচ্ছে ইতে হচ্ছে এমপ্লয়, আর এনে হচ্ছে নেইবার্স, ডিতে হচ্ছে ডক্টরস, এসে স্টুডেন্টস আর স্ট্রেঞ্জার্স। আর এইভাবে করে আমরা ফ্রেন্ডস ফর্মুলা মেনটেন করে আমরা যত মানুষকে চিনি জানি, ফেসবুক থেকে শুরু করে সকল বিষয়গুলো একটা লিস্টে নিয়ে আসবো। লিস্টে আনার পরে সেখান থেকে বাছাই করবো। কীভাবে বাছাই করবো? যাদের বয়স হচ্ছে 18+, যাদের এডুকেশন মিনিমাম এসএসসি, যারা অনেস্ট, যারা কি সৎ মানসিকতা রাখে, তাহলে 100 জন থেকে আবার একটা ফাইনাল লিস্ট করবো 30 জনের, যারা 15 থেকে 20 ঘন্টা সময় দিতে পারবে, যারা লয়াল অ্যাবাউট ইউ, যারা আপনার প্রতি অনুগত এবং আপনার প্রতি সে বিশ্বাসটা রাখে, এবং পার্সোনাল বাইং ক্যাপাসিটি উইদিন 48 আওয়ার্স, এবং এখান থেকে সে প্রোডাক্ট পারচেস করার অ্যাবিলিটি রাখে। সো এই লিস্ট করার পরে আমাদের কী করতে হবে? ট্রাফিক ট্র্যাকিং বা প্রপোজ কাস্টমার্সে যেতে হবে। তারপর অপরচুনিটি শো করতে হবে। অপরচুনিটি শো করার পরে তাকে টেক কেয়ার করতে হবে, ট্রাফিক টেক কেয়ারের পরে কি স্টেপটা আসবে? এফএম কনফার্মেশনের পরে তাকে এফএম টেক কেয়ার, এবং টেক কেয়ারের পরে অবশ্যই আমরা যারা আজকের এই ট্রেনিং সেশনে এসেছি, যারা নতুন পুরাতন, আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে যে আসলে আমরা টিম মিটিংয়ের আওতাভুক্ত কিনা। ডেফিনেটলি সপ্তাহে মিনিমাম একটা কোর টিম মিটিং এবং ছোট ছোট টিম মিটিংগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের তৈরি করতে পারছি কিনা। কারণ এই বিজনেসের, এই সিস্টেমের টিম মিটিং হচ্ছে এই ব্যবসার প্রাণ, এই ব্যবসার কেন্দ্রবিন্দু। সো আমাদেরকে টিম মিটিংয়ে কী করতে হবে? ফোকাস দিতে হবে। সো লাস্ট যেটা বলে শেষ করব, আমার কাছে অনেক বেশি ভালো লাগার কাজ করে, লাস্ট এই কথাটা বলে শেষ করব। সেদিন দেখছিলাম মানে সফল যারা কেমন তারা, সেটা হচ্ছে মার্ক জুকারবার্গ সফলতার পেছনে সে কোথাও 1 সেকেন্ডের জন্য সময় নষ্ট করতে চায় না। এবার আপনারা যদি মার্ক জুকারবার্গের যে কোনো ভিডিও, যে কোনো ড্রেস আপ গেট আপ দেখবেন, সে এক কালার ড্রেস পরতে খুব পছন্দ করে। কারণটা কি? কারণটা যখন আমরা ডেপথে যখন ভিডিওতে দেখলাম যে আমরা প্রতিদিন কোথাও বের হওয়ার আগে বা কোনো কিছু করার আগে আমরা কিন্তু অনেক ড্রেস হওয়ার ক্ষেত্রে বা যে কটা ড্রেসই থাকুক না কেন, আমরা কিন্তু ওখানে কনফিউশন হয়ে যায় যে আজকে আমি কি পরবো, আগামীকাল কি পরবো, আজকে আমি কি পরবো,
আগামীকাল আমি কি পড়বো, বা এই কোনটা পড়বো, বা একটা পড়ে অনেক সময় কী হয় আরেকটা পড়ে আবার ট্রায়াল দিই। এই যে বিষয়গুলো কাজ করে যখন আমাদের মধ্যে, এই বিষয়গুলো যখন আমাদের মাঝে কাজ করে, তখন বেসিক্যালি কী হয়, তখন আমাদের সময় নষ্ট হয়। তখন আমরা কনসার্ন, সার্কেল অফ কনসার্ন নিয়ে কিন্তু চিন্তিত হয়ে যায় যে এ কেন করলো, এ ভিডিওতে কেন আসলো না, ও এই কাজটা কেন করলো, এ কমেন্টস কেন করলো, ওইটা কেন হলো, এইটা কেন হলো না। মানে আমরা আমাদের জীবনে কিন্তু আমরা এই কনসার্নগুলো নিয়ে চিন্তা করতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি কী করি, অনেক বেশি পছন্দ করি। অনেক বেশি পছন্দ করার কারণে তখন কি হয়, তখন বিষয়টা কি হয় বলা জানতে পারেন তখন কি হয়। তখন যে বিষয়টা ঘটনাটা ঘটে যে আমরা এই বিভিন্ন জায়গা থেকে চিন্তাগুলো করার কারণে আমাদের আসলে অ্যাকচুয়াল যে প্রসেস, অ্যাকচুয়াল যে ওয়ার্ক, অ্যাকচুয়াল যে কাজগুলো করব সেটা কিন্তু আমরা ভুলে যাই। সেটা আমরা কি করি, সেটা আমরা আসলে ভুলে যাই যে আমাকে যে আসলে সফল হতে হবে, আমাকে যে উদ্যোক্তা হতে হবে, আমাকে যে উইদাউট এনি এক্সকিউজে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই বিষয়গুলো ভুলে যাই। সো আসুন, আমার এই সকল ভাই বোনরা অনেক বেশি কমেন্টস করেছেন, যেমন রংপুর থেকে অনেকে আছেন, ঠাকুরগাঁ থেকে আছে, ভোলা থেকে, পাবনা থেকে, অনেকে বলেছে যে ভালো লেগেছে। অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ যারা আমাকে সুন্দর কমপ্লিমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য আরও নিজেকে যাতে তৈরি করতে পারি, আরও সফলতার দিকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি, এটা আমার জন্য সবাই দোয়া করবেন। সো যে বিষয়টা আমরা সার্কেল অফ কনসার্নে না থেকে আমরা আসুন সার্কেল অফ ইনফ্লুয়েন্সে যাই, আমরা আমাদের প্রত্যেকটা ভাই বোনের সফলতা নিশ্চিত করি। সো আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য অনেক বেশি শুভকামনা রইল। আমরা সবাই ভালো থাকবো, শুধু কথাই না, ইনশাল্লাহ আমরা নিজেদেরকে কাজে প্রমাণ করব। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নো মোর টুডে। সবার প্রতি অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।